একজন অপরাধী যতই নিখুঁত পরিকল্পনা করুক না কেন, তার অপরাধে কোনো না কোনো ভুল নিজের অজান্তে করেই ফেলে। 4.5 দশক ধরে চলা এক টানটান থ্রিলারের শেষ দৃশ্যটা এভাবে হবে, সেটা হয়তো জিয়াউর রহমানের খুনি কোনো দিন কল্পনাও করতে পারেনি। তবে নিয়তির লিখন না যায় খণ্ডন। আইনের বেড়াজালে আটকে পড়েছেন জিয়ার খুনি মোজাফফর এবং ফাঁস করেছেন অবিশ্বাস্য সব তথ্য। কিভাবে খুন করা হয়েছিল জিয়াউর রহমানকে, কারা ছিল মূল মাস্টার মাইন্ড, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 1981 সালের 30 মে ভোর রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যাওয়া সেই 20 মিনিটের নির্মম হত্যাকাণ্ডের পর কেটে গেছে 4.5 দশক। কথায় আছে, মানুষ যা পাপ করে তার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। এই কথার সত্যতা মেজর মোজাফফর এর ধরা পড়ার ঘটনা প্রত্যক্ষভাবে প্রমাণ করে। এক পলাতক আসামির জীবনের শেষ সময়ে এসে হলেও আইনের কাছে ধরা পড়তেই হলো। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে সেই অভিশপ্ত মে মাসের শেষ লগ্নে। চারদিকে তখন এক থমথমে নিস্তব্ধতা। পাহাড় ঘেরা চট্টগ্রামের বাতাসে ধুলো আর কুয়াশার এক অদ্ভুত চাদর। ঘড়ির কাঁটা তখন ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তগুলোকে গুনছে। সার্কিট হাউসের সেই বিলাসবহুল কক্ষের ভেতরে তখনও কেউ টের পায়নি যে আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই শান্তিপূর্ণ পরিবেশ মেতে উঠবে এক নারকীয় উল্লাসে। মোজাফফর এর বর্ণনায় কক্ষের ঠিক পাশে দরজার সবচেয়ে কাছে দাঁড়িয়েছিলেন তৎকালীন 2 সেনা কর্মকর্তা, মেজর মোজাফফর আর ক্যাপ্টেন মোসলে উদ্দিন। অবিশ্বাস্য হলেও সত্যি, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার এই মুহূর্তে মেজর মোজাফফরের সারা শরীর ভয়ে থরথর করে কাঁপছিল। আসন্ন ঝড়ের তীব্র আতঙ্ক তখন তার চোখে মুখে স্পষ্ট। অন্যদিকে ক্যাপ্টেন মোসলে উদ্দিন তখন ভেতরে থাকা দেশের রাষ্ট্রপ্রধানকে আশ্বস্ত করার চেষ্টা চালাচ্ছিলেন। অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে তিনি বলছিলেন যে ভয়ের কিছুই নেই এবং সব ঠিক হয়ে যাবে। এই 2 কর্মকর্তা তখনও হয়তো মনে মনে বিশ্বাস করতে চাইছিলেন যে তারা কেবল রাষ্ট্রপতিকে ওখান থেকে কোনো নিরাপদ স্থানে সরিয়ে নিতে এসেছেন, তার জীবন প্রদীপ চিরতরে নিভে দিতে নয়। কিন্তু তাদের ঠিক পেছনে ওত পেতে দাঁড়িয়েছিল এক নিষ্ঠুর বাস্তবতা। লেফটেন্যান্ট কর্নেল মতি তখন তাদের পাশেই অবস্থান করছিলেন, যার মনে জিয়াউর রহমানের প্রতি বিন্দুমাত্র দয়া, মায়া বা শ্রদ্ধাবোধের বালাই ছিল না। আশ্বাসের সেই মেকি বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই কর্নেল মতির হাতের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র তীব্র গর্জনে গর্জে ওঠে। এক ঝাঁক তপ্ত সীসার বুলেট মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দেয় তার শরীর। সার্কিট হাউসের সেই বিলাসবহুল ঘরের মেঝে মুহূর্তের মধ্যে ভেসে যায় তাজা রক্তের বন্যায়। কিন্তু আক্রোশের আগুন সেখানেই থেমে থাকেনি। উন্মত্ত ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তিনি তার তপ্ত বন্দুকের নল দিয়ে নিথর দেহটি উল্টিয়ে পরম ঘৃণায় মুখমণ্ডল আর বুকের উপর অবিরাম ট্রিগার চেপে ধরেন। বুলেটের তীব্র আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ মানুষ নিজের মনের গহীনে পুষে রাখতে পারে, তাই এই ঘটনা না শুনলে বিশ্বাস করা অসম্ভব। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়, সাথে নিয়ে যায় নিজেদের আহত 2 সঙ্গীকেও। পুরো এই নারকীয় তাণ্ডব সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ 45টি বছর। গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল, ক্ষমতার মসনদ বদলেছে বারবার, বদলে গেছে এদেশের রাজনৈতিক মানচিত্র। কিন্তু সেই ট্র্যাজেডির অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের কোনো হদিস মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় ধুলোয় মিশিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে পালিয়ে বেরিয়েছিলেন। হয়তো সে ভেবেছিল মহাকালের গর্ভে চিরতরে চাপা পড়ে গেছে তার সেই অপরাধের ইতিহাস। কিন্তু অপরাধের ফাইল হয়তো বন্ধ হয়, প্রকৃতির বিচার কখনো বন্ধ হয় না। অপরাধের একটি মাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সেই নিষিদ্ধ ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সুতো ধরে অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত ভিআইপি এবং সুরক্ষিত এলাকা বনানী ডিওএইচএসে এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মোজাফফর হোসেনের এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টানটান উত্তেজনায় ভরপুর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি গোঁফ,
চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ ৪৫ বছর ধরে সে নিজের রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল। কিন্তু এখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। নিয়মিত মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, প্রতিবেশীদের সাথে মৃদু সম্ভাষণ বিনিময় করা, সব মিলিয়ে সে এমন এক সাধু অবয়ব তৈরি করেছিল যা দেখে তার আশপাশের কেউই দূরতম পরিকল্পনাতেও আনতে পারেনি যে তাদের ঠিক পাশেই পরম শান্তিতে বসবাসকারী এই বৃদ্ধই আসলে এদেশের ইতিহাসের অন্যতম বড় হত্যাকাণ্ডের মূল কারিগর। কিন্তু কিভাবে ডিবির গোয়েন্দারা এই অসম্ভবকে সম্ভব করলেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের রূপ পরিবর্তন করতে পারে তার জলজ্যান্ত প্রমাণ এই মোজাফফর। কিন্তু ডিবির বিশেষ টিম অত্যন্ত গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে মোজাফফরের এক মেয়ে বর্তমানে রাজধানীর একটি নামকরা বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই তথ্যটি পাওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা প্রাথমিকভাবে তার মেয়ের কর্মস্থলের উপর তীক্ষ্ণ নজরদারি শুরু করেন। টানা কয়েকদিন ধরে মেয়ের দৈনন্দিন গতিবিধি, তার যাতায়াত এবং তার সাথে যোগাযোগ রাখা সন্দেহভাজন ব্যক্তিদের অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়। এই নিবিড় পর্যবেক্ষণের এক পর্যায়ে গোয়েন্দারা বনানী ডিওএইচএসের একটি বহুতল বাড়ির সন্ধান পান, যেখানে সে মেয়েটি প্রায়ই যাতায়াত করত। বাড়িটি চিহ্নিত করার পর ডিবি কর্মকর্তা কোনো তাড়াহুড়ো করেননি। তারা ছদ্মবেশের দূর থেকে বাড়িটির উপর সার্বক্ষণিক নজরদারি শুরু করেন। অত্যন্ত সতর্কতার সাথে তারা নিশ্চিত হতে চাচ্ছিলেন যে আসলেই সেখানে ওই পলাতক আসামির উপস্থিতি রয়েছে কিনা, কারণ গোয়েন্দাদের পুরনো নথিতে মোজাফফরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের উল্লেখ ছিল, আর তা হলো তার নাকের ঠিক নিচে একটি কালো আঁচিল বা তিল সদৃশ দাগ। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। এক গভীর রাতে ডিবি গোয়েন্দাদের একটি অত্যন্ত চৌকস টিম সাদা পোশাকে সেই বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। পুরো এলাকা তখন নিস্তব্ধতায় মোড়ানো। কোনো হট্টগোল না করে গোয়েন্দারা অত্যন্ত সুকৌশলে বাসার কলিং বেল চাপেন। ভেতর থেকে দরজা খোলার সাথে সাথে গোয়েন্দারা কোনো ধরনের রুক্ষতা বা বল প্রয়োগ না করে অত্যন্ত স্বাভাবিক আচরণ করেন। তারা পরিবারের সদস্যদের কাছে মেয়ের নাম উল্লেখ করে জানতে চান যে তিনি বাসায় আছেন কিনা। এ সময় গোয়েন্দারা নিজেদের ওই বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির প্রধান কার্যালয় থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। কিন্তু মাঝরাতে অফিসের লোক বাসায় আসায় স্বাভাবিকভাবেই ঘরের ভেতরে থাকা লোকজনের মনে কিছুটা সন্দেহ এবং প্রচণ্ড কৌতূহল তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এবং বিষয়টি নিজে বুঝতে ঘরের ভেতরে থেকে এক বয়োবৃদ্ধ ব্যক্তি ধীর পায়ে দরজার সামনে এগিয়ে আসেন। অত্যন্ত গম্ভীর কণ্ঠে তিনি প্রশ্ন করেন যে এত রাতে অফিসের কি কাজ, তাকে বিষয়টি বলার জন্য। ঠিক এই মুহূর্তেই গোয়েন্দারা তাদের প্রখর দৃষ্টি দিয়ে ঘরের অল্প আলোতেই লক্ষ্য করেন বৃদ্ধের নাকের ঠিক নিচে থাকা সেই কাঙ্ক্ষিত কালো তিলটি। নিশ্চিত হওয়া সত্ত্বেও শেষ চালটি চালেন ডিবির কর্মকর্তা। তিনি অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বৃদ্ধকে লক্ষ্য করে বলেন যে তারা তাকে ঠিক চিনতে পারছেন না এবং তিনি কে। আর ঠিক এখানেই দশকের পর দশক ধরে অত্যন্ত চতুরতার সাথে আত্মগোপনে থাকা মোজাফফর তার জীবনের সবচেয়ে বড় এবং শেষ ভুলটি করে বসেন। অতিরিক্ত আত্মবিশ্বাস আর অসতর্কতার বশে সে সগর্বে উত্তর দেয় যে সেই মোজাফফর, মেয়ের বাবা। এই একটি মাত্র বাক্য মোজাফফরের মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই ডিবি কর্মকর্তাদের মুখে ফুটে ওঠে এক চিলতে বিজয়ের হাসি। আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে বের হয়ে আসে চকচকে হ্যান্ডকাফ। চোখের পলকে কিছু বুঝে ওঠার আগেই মোজাফফরের 2 হাত বন্দী হয়ে যায় ডিবির লোহার শিকলে। ইতিহাসের চাকা এভাবেই ঘোরে। যে মানুষটি একসময় ক্ষমতার দাপটে কিংবা আক্রোশের বশে একটি দেশের ইতিহাসকে রক্তাক্ত করেছিলেন, 4.5 দশক পর অতি সাধারণ এক ভুলের ফাঁদে পড়ে তাকে আইনের মুখোমুখি হতে হলো। অপরাধের জাল যতই সূক্ষ্ম হোক না কেন, সময়ের স্রোতে তা একদিন ছিঁড়ে পড়বেই।